স্যামসাং গ্যালাক্সি A21s এর রিভিউর জন্য আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছিলেন। এই মোবাইল ফোনটার 464GB ভ্যারিয়েন্টের অফিসিয়াল মূল্য বাংলাদেশে হলো 17,000 টাকা। তবে ওই 17,000 টাকার ফোনটাই আপনি কিনতে পারছেন মাত্র 15,000 টাকায়। অবশ্যই আনঅফিসিয়ালটা নয়, অফিসিয়ালটাই। কীভাবে কিনবেন সেটা আজকের ভিডিওতে অবশ্যই আলোচনা করব। এই মোবাইল ফোনটা এই দামে মোটামুটি মানে যদি আমরা 15,000 টাকা ধরি, ধরুন 464 ভ্যারিয়েন্ট এবং দাম 15,000, আজকের রিভিউটা আমরা ওইভাবেই করব। তো সেই হিসেবে যা যা রয়েছে 48 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ, জায়ান্ট ডিসপ্লে, জায়ান্ট ব্যাটারি, রয়েছে এক্সিনোসের একটা মোটামুটি ভালো মানের প্রসেসর। তো এই সমস্ত জিনিসপত্র দিয়ে 15,000 টাকায় প্যাকেজটা কেমন হতে পারে সেটা জানবো আজকের ভিডিওতে। চলুন শুরু করা যাক। পুরো ভিডিও নিয়ে আমি স্যাম থাকছি আপনাদের সাথে। আপনারা দেখছেন SamZone। যারা নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। শুরুতেই বলেছিলাম 17,000 টাকার মোবাইল ফোনটা আপনারা কিনতে পারছেন মাত্র 15,000 টাকায়। তো কিভাবে কিনবেন? আমাদের আজকের ভিডিওর স্পন্সর গ্যাজেট কিং, তাদের শপে বর্তমান সময়ে এই স্মার্টফোনটা অ্যাভেলেবেল রয়েছে 464 ভ্যারিয়েন্টের এবং তাদের শপে এর মূল্য রয়েছে 15,000 টাকা। দুইটা কালার ভ্যারিয়েন্ট পেয়ে যাবেন, ব্লু এবং ব্ল্যাক। ভিডিও ডেসক্রিপশনে গ্যাজেট কিংয়ের যাবতীয় ইনফরমেশন দেওয়া থাকলো, তাদের ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকলো, অবশ্যই সেগুলোতে জয়েন হতে পারেন এবং এই স্মার্টফোন সহ বর্তমান সময়ের সমস্ত রকম স্মার্টফোন তাদের শপে পেয়ে যাচ্ছেন। আর তাদের শপটি রয়েছে বসুন্ধরা সিটি লেভেল 5-এ। ভিডিও ডেসক্রিপশনে সমস্ত রকম ইনফরমেশন দেওয়া থাকছে। তো ভাই লোক, বক্স কন্টেন্ট হিসেবে আমরা এই সমস্ত জিনিসই পেয়ে যাচ্ছি এই স্মার্টফোনের সাথে। ওকে, আমরা সরাসরি স্মার্টফোনটাতে চলে আসি। এই মোবাইল ফোনটা খুবই স্লিম এবং দেখতেও বেশ সুন্দর। মোবাইল ফোনটা টোটালি প্লাস্টিক বিল্ড, তবে স্যামসাং জানে কিভাবে প্লাস্টিককে সুন্দর বানাতে হয়, মানে প্লাস্টিকটাকেও যে সুন্দরভাবে প্রেজেন্ট করা যায় এটা তারা খুব ভালোভাবে শিখেছে মনে হয়। ফোনটা দেখে অবশ্যই আপনার ভালো লাগবে। রেয়ার প্যানেলটি গ্লোসি ফিনিশ, যার থেকে আমরা একটা গ্রেডিয়েন্ট কালার দেখতে পাবো, অবশ্যই বেশ ভালো লাগবে। রেয়ার প্যানেলে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ, রয়েছে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, পোর্টস অ্যান্ড বাটন হিসেবে রেগুলার পোর্টস অ্যান্ড বাটনে আমরা স্মার্টফোনটিতে দেখতে পাবো। আর এটাতে কিন্তু সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটিও দেওয়া হয়েছে, যেটা এরকম বাজেটে আমরা খুব একটা দেখি না। আমি প্রথমেই বলেছিলাম যেহেতু আমরা 15,000 টাকায় পাচ্ছি, সো সেই হিসাবে আমি কিন্তু রিভিউটা করছি। তো প্রথম দর্শনে আমার যা মনে হলো, ফোনটা দেখে আপনার অবশ্যই পছন্দ হবে। এই বাজেট বিবেচনায় অবশ্যই যথেষ্ট প্রিমিয়াম রয়েছে, দেখতেও বেশ ভালো লাগবে। আর এটা এক হাতে মোটামুটি ইউজ করা যায়, যদিও বেশ বড় সড়ো, বাট খুব যে বেশি ওজন এমনটাও নয়। এর রিয়ার প্যানেল আমরা দেখেছিলাম ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যার রেজাল্ট আমার মনে হলো ঠিকঠাক রয়েছে, বেশ অ্যাকুরেট, তবে স্লাইডলি ডিলে করে। এই বাজেটে আরও বেশ কিছু ফোন আমরা দেখতে পাই সেগুলো আরেকটু ফাস্ট কাজ করে, তবে এটা কোনো সমস্যার বিষয় নয়। গ্যালাক্সি A21s ডিসপ্লে হিসেবে দেওয়া হয়েছে 6.5 ইঞ্চ TFT ডিসপ্লে, যা HD+ রেজলিউশনের। এর PPI ডেন্সিটি 270। তো আমার যা মনে হলো স্যামসাং এই জায়গাটাতে এসে একটু কস্ট কাটিং করেছে। তারা চাইলে এখানে একটা ভালো মানের IPS দিতে পারতো। সুপার অ্যামোলেড দিলে তো কোনো কথাই ছিল না। সুপার অ্যামোলেড দিয়ে 720p রেজলিউশনের এরকম ফোন আমরা দেখেছি এর আগে। যাই হোক, সুপার অ্যামোলেডের কথা নয়, বাদে দিলাম। তবে IPS, ভালো কোয়ালিটির একটা IPS হলে মনে হয় ডিসপ্লেটা আরও বেশি ভালো লাগতো। তবে এমনিতে এই ডিসপ্লেটা খারাপ নয়, অবশ্যই মোটামুটি ভালো রয়েছে, কিন্তু আমার কাছে মনে হলো আর একটু কন্ট্রাস্টি, আর একটু স্যাচুরেটেড কালার দিলে দেখতে বেশি ভালো লাগতো। ন্যাচারালি কালার দিচ্ছিল, যেটা আবার অনেকেই পছন্দ করেন, হয়তো তাদের এটা পছন্দও হয়ে যাবে। আর রেজলিউশনের যে বিষয়টা থাকে 720p রেজলিউশন, 15,000 টাকায় আমরা মনে হয় শুধুমাত্র অফিসিয়ালি একটি ফোন থেকেই পাচ্ছি ফুল HD+। তার বাইরে সব ফোনেই 720p, তো এটা আপনি মেনে নিতে পারবেন হয়তো বা। ডিসপ্লের টাচ রেসপন্সও বেশ ভালোই পেয়েছি। আর এর টপ লেফট কর্নারে দেখতে পাবো সিঙ্গেল 5 হোল রয়েছে, চিন বা বেজেলস অ্যাভারেজের কাতারেই পড়ে। তো ডিসপ্লে নিয়ে ওভারঅল আমার যা মনে হয়, রেগুলার ইউজার যারা রয়েছেন তাদের হয়তো এটা নিয়ে খুব একটা সমস্যায় পড়বেন না। তবে যারা কিনা এর আগে আরেকটু ভালো ডিসপ্লে ব্যবহার করেছেন বা একটু কালারফুল সব কিছু দেখতে পছন্দ করেন বিশেষ করে, তাদের কাছে জিনিসটা একটু চোখে লাগতে পারে, এই আর কি প্রবলেম বলতে পেয়েছি। এই মোবাইল ফোনটিতে এক্সিনোসের প্রসেসর দেওয়া হয়েছে, স্যামসাংয়ের নিজস্ব প্রসেসর 850, যা 8 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি প্রসেসর। এটি অক্টাকোর প্রসেসর এবং এর গ্রাফিক্স সেকশনে রয়েছে মালি G52। তো এই প্রসেসরটা রেগুলার কাজগুলো মোটামুটি ভালোভাবে হ্যান্ডেল করতে পারছিল। আমাদের যা মনে হয় এরকম বাজেটের যারা ইউজার রয়েছেন, রেগুলার ইউজার বলা যায়, তাদের জন্য আর কি মোটামুটি এই প্রসেসর ঠিকই রয়েছে। তবে হেভি ইউজেসে বা একসাথে অনেক বড় বড় অ্যাপ্লিকেশন যদি রান করেন, সেই ক্ষেত্রে স্লাইডলি ডিলে লক্ষ্য করা গিয়েছে বা কিছুটা ল্যাগ হিকাপের দেখা আমি পেয়েছি। যদি গেমিংয়ের কথা বলি তাহলে বলবো এটা এই বাজেটে গেমিংয়ের জন্য একদম সেরা কিছু না, আবার একদম ফেলিয়ে দেওয়ার মতো কিছু না। গেমিংয়ে প্রথমে আমি টেস্ট করেছিলাম অ্যাসফল্ট 9 দিয়ে, যেটা বেশ ভালো রেজাল্ট করছিল, খুবই স্মুথলি প্লেয়াবল ছিল, তবে আমি সেখানে ভালো গ্রাফিক্স পাচ্ছিলাম না। মালি G52, সেই সাথে আমরা এখানে ডিসপ্লে নিয়ে আগেই বলেছি এটা অতটাও কন্ট্রাস্টি নয়, যে কারণে হয়তো বা গ্রাফিক্সটা ততটা ভালো লাগছিল না, কিন্তু এটা খুব দারুণভাবে প্লেয়াবল ছিল। আপনি অবশ্যই যথেষ্ট স্মুথনেসের সাথে এটা খেলতে পারবেন।
এরপর যদি পাবজির কথা বলি, এইচডি হাই ফ্রেম রেট আপনি খেলার সুযোগ পাচ্ছেন। বাই ডিফল্ট সেরকমভাবে আপনাকে সাজেস্ট করবে, কিন্তু আপনি যদি সেভাবে খেলতে যান তাহলে প্রচুর পরিমাণে ল্যাগের দেখা পেয়ে যাবেন, প্রচুর পরিমাণে। তো সেক্ষেত্রে আমার সাজেশন থাকবে স্মুথ বা ব্যালেন্সে গিয়ে খেলার জন্য, এবং তখন এটা বেশ ভালোভাবে প্লেয়েবল হয় আর মোটামুটি অবশ্যই লং টাইম জুড়ে খেলা যায়। কিন্তু এই প্রসেসরটা পাবজিতে বেশ ভালোই গরম হচ্ছিল বলে আমার কাছে মনে হয়েছে। রেয়ার প্যানেলটা তখন মোটামুটি হিট আপ হয়, যতটা কিনা ওই অ্যাসফল্ট 9-এ হচ্ছিল না, পাবজিতে মোটামুটি ভালো হিট আপ হচ্ছিল। কিন্তু প্লাস্টিক বডি খুব সহজেই তাপমাত্রা ছড়িয়ে পড়ে, যে কারণে প্রসেসরের উপরে তেমন কোনো প্রভাব পড়ে না বা পারফরমেন্সে তেমন একটা ড্রপ লক্ষ্য করতে দেখা যায় না। সো এই হিটিং ইস্যু নিয়েও সমস্যায় পড়ছেন না। তো প্রসেসর সেকশনে আমি এটাই বলবো, এটা হয়তো বা ওই হেলিওস G85 ওইটার মতো একদম ওরকম সবসময় পারফর্ম করবে না, বা হেলিওস G85 গেমিংয়ে বেশ ভালো পারফর্ম করে, ঠিক সেটার মতো হয়তো বা করবে না, তবে রেগুলার কাজগুলো ওভারঅল সব কিছু মিলে একটা ভালো প্যাকেজ বা তার কাছাকাছি বলা যেতে পারে। এমনিতে এই স্মার্টফোনটা কিন্তু আমরা 3টা ভেরিয়েন্টে পাচ্ছি, 332, 464 এবং 6/128 GB। তবে আমাদের স্পন্সরদের কাছে শুধুমাত্র 4 GB ভেরিয়েন্ট অ্যাভেলেবেল রয়েছে, যার মূল্য ওই 15,000 টাকা। এর অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে One UI বেসড অন Android 10। ফোনটির ব্যাটারি হিসেবে দেওয়া হয়েছে 5000 mAh ব্যাটারি এবং 15 ওয়াটের চার্জার। তো এখনকার সব ফোনে আমরা 5000 mAh দেখে থাকি। এই যে প্রসেসরটা, এটা খুব বেশি চার্জ বার্ন করে না, একই সাথে এখানে রয়েছে 720p রেজুলেশনের ডিসপ্লে, আর ব্যাটারি তো 5000 mAh, সো খুব ভালো রকমের ব্যাকআপ দিতে পারছিল। একদিনের বেশি সময় আপনি খুব সহজেই ব্যবহার করতে পারবেন। আর যেহেতু 15 ওয়াটের চার্জার, ওটা দিয়েও আপনি মোটামুটি দ্রুত সময় চার্জ করতে পারবেন। তবে 18 ওয়াট হলে হয়তো বা আমাদের জন্য আরেকটু প্যাকেজটা আরও বেশি আইডিয়াল হতে পারতো। তারপরে ওটা খারাপ নয় যে 10 ওয়াট দেয় নাই, এটাই বেশি। এই মোবাইল ফোনটাতে ইন টোটাল 5টি ক্যামেরা রয়েছে। রিয়ার প্যানেলে আমরা 4টি ক্যামেরা দেখতে পাবো। এর প্রধান সেন্সরটি হচ্ছে 48 মেগাপিক্সেল, তারপরে রয়েছে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেল ডেপথ, 2 মেগাপিক্সেল ম্যাক্রো শুটার। ফ্রন্ট ফেসিং হিসেবে 13 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হয়েছে এর পাঁচল কাটারটিতে। তো এই হচ্ছে মোটমাট 5টি ক্যামেরা। রেয়ার প্যানেলে যে আমরা মেইন শুটারটা পাচ্ছি, তার ডিএলআইটে বলবো ভালো পারফর্ম করছিল, নট ব্যাড, অবশ্যই ভালো পারফর্ম করছিল। ছবিতে ভালো শার্পনেস, ডিটেলস আপনি অবশ্যই পেয়ে যাবেন। কালারগুলো অ্যাকুরেট দিচ্ছিল, এইটা আমার অনেক বেশি ভালো লেগেছে। এরকম বাজেটের ম্যাক্সিমাম ফোনেই আমরা দেখতে পাই কালার অতিরিক্ত রঞ্জিত করে বা বুস্টেড করে দেয়, তবে এটা বেশ ন্যাচারাল কালার দিচ্ছিল। আর ডাইনামিক রেঞ্জ সেটা মোটামুটি ভালো রয়েছে। অটো এইচডিআর মোড মোটামুটি ভালোভাবে ব্যালেন্স করতে পারছিল। আশা করছি এর মেইন শুটারের ডে লাইটের ছবি নিয়ে আপনি অবশ্যই সন্তুষ্ট থাকবেন। প্রপার লাইট পেলে ভালো ছবি অবশ্যই দেয়। তবে দুঃখের বিষয় একটাই, স্যামসাং এখানে 48 মেগাপিক্সেল ক্যামেরা দিলেও নাইট মোডের জন্য বিশেষ কিছু তারা দেয়নি। এটা অবশ্যই দেওয়া উচিত ছিল। আমার মনে হয় নাইট মুড নামক একটা অপশন এখানে রাখতে পারতো, যেটা রাতের বেলা একটু ভালো কাজ করতো। তো ওই জিনিসটা আমরা এখানে পাচ্ছি না। পরবর্তী লেন্স হিসেবে রয়েছে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, যেটা বলতে গেলে এই বাজেটে অবশ্যই ভালো রেজাল্ট দিচ্ছিল। 15,000 টাকায় আমরা আরও বেশ কিছু ফোনে হয়তো আলট্রা ওয়াইড পেয়ে যাব, তবে এর মতো রেজাল্ট মনে হয় না। আমার কাছে এর আলট্রা ওয়াইড সেন্সরের রেজাল্ট বেশ ভালো লেগেছে। ডাইনামিক রেঞ্জ আগেরটার মতো অতটা ভালো পাইনি ঠিকই, তারপরেও আমি বলবো যে ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের ছবির কোয়ালিটি মোটামুটি ভালো ছিল। কিন্তু এখানেও আপনাদের জন্য সাজেশন থাকলেও ডে লাইটে বা প্রপার লাইটে এর আলট্রা ওয়াইড দিয়ে ছবি তোলার জন্য। ফোনটার পরবর্তী দুইটা সেন্সর পোর্ট্রেট মুড এবং ম্যাক্রো শুটার, যা এই বাজেটের অন্যান্য ফোনগুলোর মতোই অ্যাভারেজ রেজাল্ট করতে পারছিল। একদম আহামরি কিছুও নয়, আবার যে একদম ফেলিয়ে দেবেন তেমনটাও নয়। এর প্রাইমারি সেন্সর দিয়ে ভিডিও রেকর্ড করা যাবে সর্বোচ্চ 1080p 30 fps এর সাথে। ভিডিও কোয়ালিটি আমার কাছে বেশ ভালো লেগেছে, এবং আমার কাছে মনে হলো এই বাজেটের অন্যান্য যে ফোনগুলো রয়েছে তাদের চাইতে একটু বেটার রেজাল্ট করছিল ভিডিওতে অবশ্যই। বিশেষ করে এই বাজেটের অন্যান্য ফোনগুলোতে আমরা ডাইনামিক রেঞ্জ খুব খারাপ দেখতে পাই, সেইটা এখানে মোটামুটি ভালো রেজাল্ট করতে পেরেছিল। ওয়াইড অ্যাঙ্গেলও চাইলে আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন, মানে ওয়াইড অ্যাঙ্গেল যে লেন্সটি রয়েছে 8 মেগাপিক্সেলের, সেটা দিয়েও চাইলে আপনি ভিডিও রেকর্ড করতে পারছেন। তো অনেক সময় অনেক কাজে হয়তো এরকম ভিডিও কাজে লেগে যায়। ফোনটির ফ্রন্ট ফেসিং হিসেবে দেওয়া হয়েছে 13 মেগাপিক্সেলের ক্যামেরা, যার অ্যাপারচার f2.2, যেটা প্রপার লাইট পেলে বেশ ভালো ছবি দিতে পারছিল। লাইটটা আর্টিফিশিয়াল হোক আর সানলাইট হোক, যেটাই হোক না কেন, মোটামুটি ভালো ছবি পেয়ে যাবেন। এর ছবিগুলো দেখতে বেশ ভালো লাগছিল, একটু সফট করে দেয়, তবে এটা দেখতে অবশ্যই ভালো লাগে। আমার মনে হয় এরকম সেলফি বেশিরভাগ মানুষই পছন্দ করে থাকেন। সেলফি তোলার ক্ষেত্রে ফোনটা কিন্তু আমরা বেশ কাছে ধরে থাকি, যে কারণে ছবিতে কিন্তু ভালো ডিটেল পাওয়া যায়। তো আশা করছি এর ফ্রন্ট ফেসিং ক্যামেরা নিয়ে আপনারা সন্তুষ্ট থাকবেন। এখানে পোর্ট্রেট মোড রয়েছে, চাইলে সেটা ব্যবহার করতে পারেন। আর একটা বিষয় হলো, এর ফ্রন্ট ফেসিং ক্যামেরাকে আপনি চাইলে ওয়াইড অ্যাঙ্গেলে ব্যবহার করতে পারছেন, মানে যখন আপনি ওয়াইড অ্যাঙ্গেলে যাচ্ছেন তখন এটা 8 মেগাপিক্সেল হিসাবে কাজ করবে। তো ওই একটা সেন্সর দিয়ে আপনি দুইটা কাজ করতে পারছেন, ওয়াইডেও কাজ করবে আবার নর্মালেও থাকবে। সো গ্রুপ সেলফি তোলার ক্ষেত্রে কিন্তু এটা খুব বেশি কাজে লাগতে পারে। এর বাইরে বাদবাকি টেস্টগুলো করা হয়েছে, যেমন ফোনটা দিয়ে কথা বলা হয়েছে, কোনো ধরনের সমস্যা পাইনি। নেটওয়ার্ক জনিত কোনো ইস্যু পাওয়া যায়নি, লোকেশন জনিত কোনো সমস্যা নেই। আর এর যে মেইন স্পিকার বা লাউড স্পিকার, তার সাউন্ড ঠিকঠাক ছিল, ফুল ভলিউমে কোনো ধরনের ডিস্টরশন পাওয়া যায়নি। তবে সাউন্ড লেভেলটা আর একটু হাই থাকলে মনে হয় অনেকের ভালো লাগতো। আর প্রয়োজনীয় সমস্ত রকম সেন্সরই রয়েছে, যেমন সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটাও আমরা পেয়ে যাচ্ছি। তো এগুলো বেশ ভালো ব্যাপার। এখন আসল বিষয়ে আসা যাক, এই ফোনটা কেন আপনি কিনবেন, কেন আপনি কিনবেন না, কারা কিনবেন, কারা দূরে থাকবেন, কোন কোন জিনিস কম রয়েছে। নাম্বার 1 হলো, এইখানে কমপ্লেন করার মতো জায়গা আমি একটা দেখতে পাই, সেটা হচ্ছে ডিসপ্লে সেকশন, যেটা যদি আইপিএস হতো আমার কাছে আরও বেশি ভালো লাগতো, বা এই বাজেটে আমি বলতাম যে
এটা 720p রেজলিউশন হলেও কোনো ধরনের আপত্তি করার জায়গা, মানে তখন এই জিনিসটা নিয়ে ততটা কিছু বলতাম না আর কি। এরপরে স্যামসাং এখানে যে প্রসেসরটা দিয়েছে, তা যদি আমরা এই ফোনটার মেইন যে দাম 17,000 টাকা সেটা যদি ধরতে যাই, তাহলে কিন্তু সেটাকে খুব বেশি ভালো কিছু বলা যায় না। কিন্তু যখন আপনি ফোনটা 15,000 টাকায় পেয়ে যাচ্ছেন, তখন এটাকে যে আবার খুব বেশি খারাপ কিছু বলবো তেমনটাও বলা যাচ্ছে না। এছাড়া এই ফোনটাতে বাদবাকি আমি যা পেয়েছি সেগুলো নিয়ে সন্তুষ্ট থাকার মতো অবশ্যই। এখন বলা যায় যাদের কিনা এরকম বাজেটে একটা ভালো ব্র্যান্ডের ফোন দরকার, খুবই স্টাইলিস্ট হতে হবে, খুবই সুন্দর লুকসের, একই সাথে ভালো ক্যামেরা থাকতে হবে, তাদের জন্য এই ফোনটাকে অনায়াসে সাজেস্ট করা যায়। রয়েছে আরও বড় ব্যাটারি। তো আপনার চাহিদার সাথে যদি এটা মিলে যায় তাহলে মনে হয় নিয়ে নিতে পারেন। ভিডিও ডিসক্রিপশনে গ্যাজেট কিংয়ের যাবতীয় ইনফরমেশন দেওয়া থাকলো, আমাদের রেফারেন্স ইউজ করে মাত্র 15,000 টাকায় 17,000 টাকার ফোনটা কিনে নিতে পারেন। তো ভাই লোক, সবাই অনেক বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।